হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের পর এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ, দেখো আজকের ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাকে বলা হচ্ছে? বাংলাতে বলা হয় পুরা ঘটিত বর্তমান, অর্থাৎ যে কাজটা শেষ হয়ে গেছে একটুখানি আগে বা কিছুক্ষণ আগে, কিন্তু তার ফলাফলটা এখনও বর্তমানে রয়েছে। ঠিক আছে, তো এরকম একটা কন্ডিশন যেখানে ঘটে সেখানে সেই কন্ডিশনটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো, এই যে সেন্টেন্সটা, যে সে কলকাতায় পৌঁছেছে, তাহলে সেই কলকাতায় পৌঁছেছে মানে কি? মানে সে একটু আগে কলকাতায় হয়তো পৌঁছলো, মানে তার পৌঁছানোর কাজটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেলেও তার ফলাফল কিন্তু এভাবে একটু রয়ে গেছে। তাই যেমন ধরো, আমরা কি এই কথাটা বলতে পারি যে সে কলকাতাতে পৌঁছেছিল? তাহলে পৌঁছেছিল বললে কিন্তু আমরা বুঝতে পারছি যে কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছিলো। হ্যাঁ, আর এখন তার কোনো অবশিষ্টাংশ কিছুই নেই। কিন্তু পৌঁছেছে মানে কি? মানে সে কলকাতায় পৌঁছলো, এবার সে হয়তো সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে বলা হয় পুরাঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ সে কলকাতায় পৌঁছেছে, হি হ্যাজ রিচড কলকাতা। রিচড মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো, তো রিচড মানে হচ্ছে পৌঁছেছিল। হ্যাঁ, মানে হ্যাজ রিচড। এই গঠনটা তোমাদের একটু পরে আমি বলছি। এখানে যে গঠন করা হয়েছে তো তোমাদের বলে দিচ্ছি। এই গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বসবে এবং তার সাথে V3, অর্থাৎ এই যে ভার্ব রয়েছে এই ভার্বের থার্ড ফর্ম এটা। হ্যাঁ, এই থার্ড ফর্ম বসবে এবং তারপরে বাকি যা আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তোমরা, এটা হচ্ছে সাবজেক্ট। হির পরে যেহেতু হ্যাজ বসে, এখানে হ্যাজ কিংবা হ্যাভ বসবে এখানে। ঠিক আছে, এই যে সাবজেক্টের পরে হ্যাজ কিংবা হ্যাভ বসবে। তো যাই হোক, দেখো হি হ্যাজ রিচড কলকাতা। বর্ষা আরম্ভ হয়েছে, তার মানে কি? বর্ষা হচ্ছে রেন্স। ঠিক আছে, হ্যাভ সেট ইন মানে হচ্ছে আরম্ভ হওয়া। ঠিক আছে, দেখো আমি এইমাত্র ভাত খেয়েছি, আই হ্যাভ টেকেন রাইস জাস্ট নাও। তাহলে আই হ্যাভ, আইর পরে হ্যাভ বসে। টেকিন হচ্ছে ভার্বে V3 ফর্ম। টেক মানে নেওয়া, টেকেন হয়েছে। তাহলে রাইস জাস্ট নাও। তারপরে দেখো, আমি তাকে চায়ের নিমন্ত্রণ করেছি, তাহলে আই হ্যাভ ইনভাইট মানে নিমন্ত্রণ করা। আর এখানে যেহেতু ভার্বে V3 ফর্ম হবে, তাহলে এখানে ইনভাইটেড হয়েছে। তাহলে ইনভাইট হচ্ছে V1 ফর্ম আর ইনভাইটেড হচ্ছে V3 ফর্ম। ঠিক আছে, এগুলো তোমরা পরপর করে মুখস্থ করলে বুঝতে পারবে। একদিন এর পরে ক্লাসে, কোনো একটা ক্লাসে আমরা ভার্বের 3টে ফর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে যে ভার্বের V3 ফর্ম কীভাবে কী গঠন করা যাচ্ছে। তবে তো দেখো, আই হ্যাভ, আইর পরে হ্যাভ বসে, তারপরে V3 বসছে, তারপরে বাকিটা বসছে। তাহলে আই হ্যাভ ফিনিশড হিম টু টি। তারপরে দেখো, আমি তাকে অনেকদিন জানি মানে চিনি। ঠিক আছে, তাহলে আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম মানে হচ্ছে অনেকদিন ধরে। নো মানে জানা, নো থেকে এসছে নোন। ঠিক আছে, যত সময়ে তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিপ্ট মানে গ্রহণ করা, তাহলে রিসিপ্ট থেকে এসছে রিসিপ্ট, তাহলে আই হ্যাভ রিসিপ্ট ইউর লেটার ইন টাইম। ঠিক আছে, দেখো পরপর করে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে আছে। এই বাংলাগুলো তোমরা তুলে নিও এবং ট্রান্সলেশন করে তোমরা এর সঙ্গে মিলিয়ে নিও। ঠিক আছে, দিলে তোমাদের একটু ট্রান্সলেশনের নলেজ তোমাদের আস্তে আস্তে গ্রো আপ করবে। ঠিক আছে, দেখো আজ আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে। ঠিক আছে, তাহলে আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশান, তাহলে আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে। হ্যাজ বসছে এখানে, এক্সামিনেশান তো একটাকেই বোঝাচ্ছে, তাহলে হ্যাজ বসছে। আরম্ভ হওয়া, এখানে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আরম্ভ হওয়া মানে শুরু হওয়া, এরকম একটা অর্থ বোঝাচ্ছে, তাই এখানে কিন্তু কমেন্সড হয়েছে। ঠিক আছে, কমেন্স মানে আরম্ভ হওয়া বা শুরু হওয়া। টুডে মানে হচ্ছে আজ, তাহলে আওয়ার এক্সামিনেশান হ্যাজ কমেন্সডটা হচ্ছে V3 আর টুডে। ঠিক আছে, এবারে দেখো কি বলছে এখানে, যে উপরের বাক্যগুলিতে ভার্বের কাজ শেষ হয়েছে কিন্তু তার রেস যেন এখনও রয়েছে, অর্থাৎ কাজ শেষ হলেও তার ফল যেন বর্তমানে উপস্থিত। এই ধরনের বাক্যগুলিতে ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে দেখো এইখানে বলা হয়েছে সাধারণত বাংলায় ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদ বলতে এই যে এইগুলো সব ক্রিয়াপদ। হ্যাঁ, পেয়েছি, এসেছে, করেছি, হয়েছে, হ্যাঁ, করেছি, পড়েছে, এইসব এগুলো ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের শেষে এছি, এছো,
এছে, এছেন প্রভৃতি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর পর্যায়ে পড়ে। ওপরের বাক্যগুলিতে মূল ক্রিয়াপদের সঙ্গে এছি, এছো, এছে প্রভৃতি যুক্ত হয়ে হয়েছে পেয়েছি, পড়েছো, এসেছে প্রভৃতি। এই ধরনের বাক্যের ইংরেজি অনুবাদে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসবে এবং শেষে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, অর্থাৎ যেটাকে ভার্বের V3 ফর্ম বলা হচ্ছে সেটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো কিছু কিছু ব্যতিক্রমও রয়েছে, হ্যাঁ, যে সবগুলো যে এটা এরকম বাক্য হলে সবগুলোই যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তা কিন্তু নয়, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। দেখো কি বলছে, যেমন সে গতকাল কলকাতায় পৌঁছেছে, তাহলে এই বাংলাটা কিন্তু শুনে তোমাদের মনে হচ্ছে যে এটা যেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ যে ভার্ব রয়েছে, ক্রিয়াপদ রয়েছে, ক্রিয়াপদের শেষে এছি আছে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে ব্যতিক্রম দেওয়া আছে, কেন, এখানে গতকাল উল্লেখ করা হয়েছে, তাই তো। তো দেখো সেক্ষেত্রে হি রিচড কলকাতা ইয়েস্টারডে, এখানে কিন্তু হি হ্যাজ রিচড করা হয়নি, কারণ কি, কারণ এটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটা কিন্তু একদম পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। কেন, এখানে গতকাল উল্লেখ করা হয়েছে বলে, গতকাল উল্লেখ করা হওয়ার জন্যই এটা এই সেন্টেন্সটা বাক্যটা পুরোটাই অতীতকালের হয়ে গেছে। অতীতকাল হওয়ার সুবাদে এই বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে গেছে, তাই এখানে করা হয়েছে হি রিচড কলকাতা ইয়েস্টারডে। তারপর দেখো 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করেছে, তাহলে দ্য ইংলিশ লেফট ইন্ডিয়া ইন 1947। তাহলে ইংরেজরা ভারত ত্যাগ করেছে মানে কি, এই যে করেছে, এই করেছেটা বাংলাদেশ শুনতে কিন্তু মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, কিন্তু যেহেতু এটা অনেক আগের ঘটনা তাই এখানে কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ঠিক আছে, একইভাবে দেখো 3 বছর আগে এই আইনটি পাস হয়েছে, দিস ল ওয়াজ পাস্ট 3 years এগো। রজত গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাহলে রজত পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন লাস্ট ইয়ার। তাহলে এই যে গত 3 বছর আগে, হ্যাঁ, সাল এসব থাকার ফলে কিন্তু এই বাংলাগুলোর ক্রিয়াপদগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো শুনতে লাগলেও কিন্তু এগুলো পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এরপরে দেখো কী দেওয়া আছে, কোনো বাংলা বাক্যে অতীত সময় উল্লেখ থাকলে বাক্যটির আকার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতন হলেও ইংরেজি অনুবাদের সময় সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হয়, যেমন এগুলো বলা হলো। ওপরের প্রতিটি বাক্যই অতীত সময়ের উল্লেখ রয়েছে, অতীত সময়, যেমন গতকাল, 1947 সাল প্রভৃতি, তাই এখানে কিন্তু এই যে সিম্পল পাস্ট টেন্স হয়েছে। ঠিক আছে, আবার অনেক সময় বাংলা ক্রিয়াপদ প্রেজেন্ট পারফেক্টের ফর্মে থাকলেও ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করার নিয়ম। তাহলে এখানে কিন্তু কি বলছে, বাংলা ক্রিয়াপদ আরও একটা বলছে ব্যতিক্রম। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বাংলাগুলো শুনি, যেমন ধরো সূর্য উঠেছে, তাহলে এছে আছে, মেঘলা হয়েছে, এছে পাচ্ছি, আমার পিতার বয়স 60 হয়েছে, দেখো হয়েছে, পড়েছেন, উঠেছে, হয়েছে, এগুলো সব কিন্তু এই যে ক্রিয়াপদগুলো কিন্তু ওই আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতনই লাগছে, তা সত্ত্বেও কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই করা হয়। দেখো সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ, আকাশ মেঘলা হয়েছে, দ্য স্কাই ইজ ক্লাউডি। বিটি রোড কলকাতা থেকে কল্যাণী পর্যন্ত গিয়েছে, তাহলে বিটি রোড রানস ফ্রম কলকাতা টু কল্যাণী। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ব্যতিক্রমের মতনই পড়তে হবে, ব্যতিক্রম রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরও উদাহরণ দেখো, এই মাত্র 10টা বাজলো, হ্যাঁ, ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 10। তারপরে সে এইমাত্র বাইরে গিয়েছে, হি হ্যাজ জাস্ট গন আউট। এগুলো কিন্তু অবশ্যই আবার আগের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সই রয়েছে, যেমন ধরো হির পরে হ্যাজ হয়, হ্যাজ হয়েছে, ইটের পরে হ্যাজ হয়েছে, তারপরে কিন্তু অবশ্যই V3 ফর্ম রয়েছে, গোন আউট V3 ফর্ম, ঠিক আছে, স্ট্রাক V3 ফর্ম। হ্যাঁ, আমি আমার আঙুল কেটে ফেলেছি, তাহলে আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, কাটের তো একই রকম হয় V3 ফর্ম, তাহলে আই পরে হ্যাভ বসে, তারপরে V3 ফর্ম বসে, তারপরে মাই ফিঙ্গারটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, একইভাবে কিন্তু এখানে দুটো সেন্টেন্সও রয়েছে। দেখো একইভাবে এই সেন্টেন্সগুলোও কিন্তু এখানে যেভাবে বলা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনুযায়ী এখানে কিন্তু রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, তাহলে উই হ্যাভ মেট মানে সাক্ষাৎ করা দ্য প্রাইম মিনিস্টার, তাহলে উই হ্যাভ মেট দ্য প্রাইম মিনিস্টার। সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু একই রকম কাঠামো অনুযায়ী এখানে তৈরি হয়েছে। তারপর বলছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করতে, আমরা যে শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা কিন্তু কখন আমরা ব্যবহার করবো, কোন কন্ডিশন আমরা কোন কন্ডিশন আমরা ব্যবহার করবো। দেখো বলছে কি, খুব সম্প্রতি সম্পূর্ণ কাজ বোঝাতে হলে, অর্থাৎ খুব সম্প্রতি কোনো কাজ শেষ হয়েছে সেটা বোঝাতে হলে আমরা ব্যবহার করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সম্পূর্ণ ক্রিয়া যার সময় উল্লেখ করা হয়নি বা অনিশ্চিত, অর্থাৎ যেটার কোনো সময় উল্লেখ করা হয়নি বা যেটা হয়তো এক্ষুনি শেষ হতে পারে আবার নাও হতে পারে, এরকম একটা ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তারপর দেখো এমন অতীত ঘটনা যার ফল বর্তমানে আমরা অনুভব করছি। হ্যাঁ, যে ঘটনা অতীতে কোনো একটি নির্দিষ্ট সময় শুরু হয়ে
বলবার সময় পর্যন্ত চলছে, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এই যে নোটের যে কন্ডিশনগুলো তোমরা কিন্তু তুলে নিও খাতাতে, তোমরা বুঝতে পারবে যে কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখা যাক কি বলছে। সে কখনো মিথ্যা বলেনি, তাহলে হি হ্যাজ নেভার টোল্ড এ লাই। নেভার মানে কখনোই না, কখনোই না অর্থে কিন্তু নেভার ব্যবহার করা হয়, ঠিক আছে। আজ আমি স্কুলে যাইনি, তাহলে আই হ্যাভ নট বিন টু স্কুল টুডে। এখনও আমি বই পড়িনি, তাহলে আই হ্যাভ নট রিড দ্য বুক ইয়েট, ঠিক আছে। তুমি কি কখনো পুরী গিয়েছো, হ্যাভ ইউ ইভার বিন টু পুরী। তারপর আমি তাকে চিরকাল শ্রদ্ধা করেছি, হ্যাঁ, আই হ্যাভ অলওয়েজ অ্যাডমায়ার্ড হিম। অ্যাডমায়ার মানে শ্রদ্ধা করা। তাহলে একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন আছে সেই গঠন অনুযায়ী কিন্তু এখানে ট্রান্সলেশনগুলো করা হয়েছে। তারপরে দেখো, আমি এইমাত্র তার মৃত্যু সংবাদ শুনলাম, তাহলে আমি সাবজেক্টের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হ্যাভ বসছে, তাহলে আই হ্যাভ জাস্ট হেয়ার, এইমাত্র শুনলাম, হেয়ার মানে শোনা, হেয়ার এসছে ভার্ব অফ হিজ ডেথ, তার মৃত্যুর, ঠিক আছে। তারপরে দেখো, আমি এখনও পর্যন্ত আমি কোনো সংবাদ পাইনি, সোফার মানে এখনও পর্যন্ত, আই হ্যাভ রিসিভড নো ইনফরমেশান। তাহলে একইভাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী এখানে সমস্ত সেন্টেন্সগুলো এখানে করা হয়েছে। এবার দেখো, এখানে বিশেষ কিছু নোট রয়েছে, যেমন সময়সূচক অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেমন জাস্ট, অলওয়েজ, ইভার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আচ্ছা ইয়েট, বহু ক্ষেত্রে নেগেটিভে টিল, নাও, সিন্স, ফর, দিস উইক, টুডে, দিস মান্থ ইত্যাদির সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারলে কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। তাহলে যে সমস্ত সেন্টেন্সের মধ্যে জাস্ট, অলওয়েজ, ইভার, হ্যাঁ, বা ইয়েট, টিল, নাও এগুলো থাকবে, সেগুলো আমরা সেখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। কিন্তু অতীত সময়সূচক অ্যাডভার্ব অর্থাৎ ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, ইন দ্য পাস্ট প্রভৃতির সঙ্গে কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় না। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে আমাদের ইয়ারস্টারডে লাগাতে হবে, লাস্ট ইয়ার লাগাতে হবে, সেগুলো কিন্তু কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারবো না। যেমন ধরো, আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, তাহলে যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, তাহলে এটা কিন্তু কখনোই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো না। যদি লিখি তাহলে কিন্তু ভুল। বাক্যটি আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে যদি লিখি তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি, এখানে ইয়েস্টারডেও লিখবো আবার হ্যাভও লিখবো, দুটো কিন্তু হতে পারে না। কারণ কি, ইয়েস্টারডে গতকাল, আর হ্যাভটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থাৎ বর্তমান সময়ের কথাকে উল্লেখ করা হচ্ছে, তাই সেই জন্য কিন্তু কখনোই আমরা এই সমস্ত ক্ষেত্রে যেখানে লাস্ট ইয়ার অর্থাৎ ইয়েস্টারডে, ইন দ্য পাস্ট মান্থ এসব থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র এসব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যেগুলো হচ্ছে এইটা। এই নোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা তুলে নিও খাতাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটটা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেসিক কাঠামো বা বেসিক গঠনটা আমরা শিখলাম, যে কী করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয় বা কাকে বলে, ঠিক আছে। এর পরের ক্লাসে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে হাবাচক সেন্টেন্সগুলো হয় সেটা নিয়ে আমরা ক্লাস করব, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানিও, কমেন্টে জানিও। যারা যারা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের গ্রামারের যে বিশেষ বইটি এখানে আলোচনা করা হচ্ছে, ভিডিওর প্রথমেই উল্লেখ করা হলো তো সেই বইটি আমরা একদম পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ A to Z পুরোটাই সলভ করছি। প্রতিটা ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে। তো তোমাদের গ্রামার ইমপ্রুভ করার জন্য এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমরা সমস্ত কিছুই গ্রামারটা এবং রাইটিং স্কিল খুব ভালো করে শিখে পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে। তো সেই জন্য তোমরা চ্যানেলের পাশে থেকো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো মন দিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।